গল্পটা শোনার আগে অবশ্যই মুখে টাওয়াল ওড়না বা কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন। মায়ের হাতে কেলানি ফেলে আমি দায়ী না। বল্টু হ উচ্চারণ করতে পারে না, হকে গো বলে ফেলে। ক্লাসে নতুন ম্যাডাম এসেছে, এবার পরিচয় পর্ব শুরু হলো। ম্যাডাম বলল, হাই ছাত্রছাত্রীরা, আমি পাখি। এবার তোমাদের পরিচয় দাও দেখি। হাই আমি মন্টু, হাই আমি সেন্টু। এভাবে যে যার মতো পরিচয় দিল। এবার বল্টুর পালা। বল্টু বলল, গাই আমি বল্টু। কি করে? ম্যাডাম বললেন, কি বললে আর আমি? বল্টু বলল, গাই বললাম, আপনি আমাকে গাই বলেছেন, আমিও আপনাকে গাই বললাম। ম্যাডাম বললেন, কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে? কে তোকে এসব বলতে বলেছে, বল আমাকে। বল্টু বলল, প্রধান শিক্ষক, তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে, তুমিও ম্যাডামকে গাই বলবে। কি বল্টুর কথা শুনে ম্যাডাম কাঁদা শুরু করলো। এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার ক বলতে পারে না, ক কে প বলে ফেলে। হেড স্যার এসে বললেন, কি ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন যে? কি করে প্রথম দিনেই ম্যাডাম রে এভাবে পাদানো হলো কেন? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জুড়ে জুড়ে কাঁদা শুরু করলো। হেড স্যার বললেন, প্লিজ ম্যাডাম, আপনি এত জুড়ে জুড়ে পাদবেন না। কি করে? আজ আপনার প্রথম দিন, আপনি এত জুড়ে জুড়ে পাদলে মানুষ কি ভাববে? প্লিজ আস্তে আস্তে পাদুন, তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ অন্যরা শুনতে পাবে না। হেড স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুয়ে পড়লো। এমন সময় টিওনো হাজির। টিওনো আবার শো বলতে পারে না, শোকে ম বলে ফেলে। টিওনো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে মুতলেন কেন? বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে? আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন, আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম, বিছানায় আপনি আরামে মুততে পারতেন। এমন সময় শিক্ষামন্ত্রী হাজির। শিক্ষামন্ত্রী আবার উপরের সবগুলো সমস্যা বিদ্যমান। শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল। বল্টু বলল, আমি ম্যাডামকে গাই বলেছি। হেড স্যার বললেন, আমি ম্যাডামরে আসতে পারতে বলেছি। কিয়নো বলল, ওদের কথার জন্য ম্যাডাম বেঞ্চের উপরে মুততেছিল, তাই আমি ম্যাডামকে বিছানায় মুততে বলেছি। তখন শিক্ষামন্ত্রী বললেন, ও বুঝেছি, গাড়িটা পাততে পাততে ব্রেঞ্চের উপরে মুতেছে। কি করে? এটা শোনার পর ম্যাডাম তো বেহুশ। আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করছিলাম, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পারো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায়। কি করে? আমি বললাম, মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়ে যাবে, ওদের কিছু দিবে না? মশারা এত স্বার্থপর নয়, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর রিসার্চ করলাম। মশা অনেক ধরনের হয়, যেমন পড়তে বসলে যে মশায় কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা, খেতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা, ঘুমানোর পর যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ, জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা সাহসী, মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত শেষরা, মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল, টয়লেটে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ, দিনের বেলা যে মশা কামড়ায় তারা একটা ছোট লোক। আমার এই ভিডিওটা দেখার সময় আপনাদের যে মশাগুলো কামড়াইতেছে ওইগুলো হলো প্রতিবাদী মশা। নাট আর বল্টু বসে বসে গল্প করতেছিল। তখন নাট বল্টুকে বলল, দুষ্ট, তোর নিজের কোন গুণটিকে তুই বড় মনে করিস? তখন বল্টু বলল, দানশীলতা। তখন নাট বলল, তাহলে দুষ্ট, আমাকে 200 টাকা দে। কি করে? বল্টু বলল, ও না, মনে পড়ছে, আমার সবচেয়ে বড় গুণ ক্ষমাশীলতা। তখন নাট বলল, তাহলে বন্ধু, আমাকে ক্ষমা করে দিস, আমি অলরেডি টাকাটা তোর ড্রয়ার থেকে নিয়ে নিয়েছি। কি করে? তখন বল্টু বলল, ওহ, কিসের কথা যেন বলছিলি? গুণের কথা? আমার সব থেকে বড় গুণ আসলে মিতব্যয়িতা, অযথা টাকা ব্যয় করতে পারি না। তখন নাট বলল, এজন্যই তো তোর ব্যয় করতে হবে না, আমি কষ্ট করে ব্যয় করে নেব। কি করে? বন্ধুর জন্য এটুকু করতে পারবো না। তখন বল্টু বলল, এর চেয়েও আমার একটা বড় গুণ কি জানোস? আমি খুব হিসেবি। তখন নাট বলল, ভালোই হলো, আমি আবার এদিকটায় কাঁচা। এই দেখ না, 200 টাকা নিতে গিয়ে ভুল করে 150 টাকা নিয়ে নিয়েছি। তুই তো হিসেবি মানুষ, হিসাব করে বাকি টাকাটা দিয়ে দে তো। তখন বল্টু বলল, দোস্ত, দেখতেই পাচ্ছিস, তুই এত পক পক করার পরও আমি ধৈর্য ধরে তোর অবান্তর কথা শুনছি, বুঝতেই পারছিস আমার সবচেয়ে বড় গুণ ধৈর্য ধারণ করা।
তখন নাট বলল, তাহলে ধৈর্য ধর, বছর খানেকের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিব। কি করে? বল্টু বলল, আচ্ছা তুই বল, একজন মানুষের এত গুণ থাকা সম্ভব? আমি আসলে এতক্ষণ মিথ্যা কথা বলেছি, আমার সবচেয়ে বড় গুণ হলো মিথ্যা বলা। কি করে? দে টাকাটা ফেরত দে। তখন নাট বলল, ওহ, টাকাটা না দেওয়ার জন্য এতক্ষণ যা যা বললি সব মিথ্যা ছিল, ধন্যবাদ। আমি জানতাম তুই টাকাটা দিবি। কি করে? যাই খরচ করে আসি। লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম, আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি? মেয়েটা চিৎকার করে বলে উঠবে এবং বলল, আমার সাথে রাত কাটাতে যাও। কি করে? তো বলো সাহস। লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো। আমি সাংঘাতিক লজ্জা পেলাম। কোনটা খানিক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল, আমি সাইকোলজির স্টুডেন্ট, কিভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা খুব ভালো করে জানি। ঠিক তখনই আমি বললাম, এক রাতের জন্য 10,000 টাকা চাও, এটা অনেক বেশি। লাইব্রেরির সব মানে ডিসপ্লেতে চুপে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল। আমি তার কানে কানে গিয়ে বললাম, আমি আইনের ছাত্র, কিভাবে বিনা অপরাধে দোষী বানাতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। সোফায় বসে টিভি অন করতেই দেখলাম আমাকে আর বাবাকে একসাথে খবরে দেখাচ্ছি, আর রিপোর্টার বলছে উনি হলেন চৌধুরী সাহেব। উনার টাকার পাহাড় থাকলে উনার সন্তান আজ অবহেলিত। উনার সন্তান ঢাকা শহরে বিভিন্ন ডাস্টবিনে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। ইতিমধ্যে চৌধুরী সাহেবকে পুলিশ গ্রেফতার করেছে। উনি তার সন্তানকে কিভাবে অত্যাচার করে তার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। ভিডিওতে দেখলাম গতকাল বাবা যে আমার থাপ্পড় মেরেছিল সেটাকে যেন ভিডিও করে ওদের দিয়েছে। তার একটু পরে শ্রাবণী আর শ্রাবণীর বাইকে খবরে দেখাচ্ছে। শ্রাবণী কান্না করছে আর শ্রাবণীর ভাই সাংবাদিকদের বলছে, ওই ছেলের সাথে আমার বোনের বিয়ের হওয়ার কথা ছিল, কিন্তু যে ছেলে নিজের ঘরে এত অবহেলিত সে কি করে আমার বোনের দেখাশোনা করবে? এই ছেলের কাছে আমি আমার বোনকে বিয়ে দিব না। খবরের মাঝখানে এবার অনন্ত জলিলকেও দেখা যাচ্ছে। অনন্ত জলিল বলছে, আমি ছেলেটার ভিডিও দেখেছি, খুব কষ্টদায়ক ভিডিও। খাবারের সন্ধানে ছেলেটা পাগলের মতো ডাস্টবিনে খাবার খুঁজছিল। আমি কথা দিচ্ছি, আমি ছেলেটার কর্মসংস্থানের ব্যবস্থা করব। না আর সহ্য করা যায় না। আমি টিভিটা বন্ধ করে তাড়াতাড়ি থানায় গেলাম। অনেক কষ্টে বাবার জামিনের ব্যবস্থা করলাম। ওসি সাহেব আমাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, এমন সন্তান যেন ঘরে ঘরে জন্মায়। বাবা এত অত্যাচার করার পরেও বাবাকে মুক্ত করতে সন্তান ঠিকই এগিয়ে এসেছে। জেল থেকে ছাড়া পেয়ে বাবা আমাকে দেখেই বলল, আমি আজ ইতিহাস করব, বাবার হাতে ছেলে খুন, তোর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার অধিকার নেই। আমি দৌড়াচ্ছি আর আমার পিছনে বাবা, আর বাবার পিছনে কিছু সাংবাদিক যাদের খেয়ে দেয় কোনো কাজ নাই। গেছিলাম মামার বাড়ি। মামা তো বোন আবার আমার সেই ক্রাশ। এবার দেখলাম মামাদের বাথরুমে যে যায় সেই দেখে জুড়ে জুড়ে গান করে। ফার্স্টে ঢুকলো আমার মামাতো ভাই। সে বাথরুমে ঢুকে এই গানটা গাওয়া শুরু করলো, এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পাইনি। এবার ঢুকলো মামি। মামি ঢুকে এই গানটা শুরু করলো, দিলবার দিলবার ও দিলবার দিলবার ओ ना साबर है ये कैसा आचार है ये तुझसे मिलने के बाद दिलबार। এবার ঢুকলেন মামা। মামা ঢুকে এই গানটা শুরু করলেন, নাচ মেরি রানী নাচ 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 মেরে রানী। সবাই বাথরুমে গিয়ে কেন গান করে, এটা আমার মাথায় ঢুকলো না। এবার দেখি আমার চাপ লেগে গেল। আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে লক করে দিলাম, কিন্তু গান গাইলাম না, যেহেতু এটা আমার ক্রাশের বাড়ি। আমার বেসুরা গলায় গান শুনলে ক্রাশ দৌড়ে পালাবে, তাই চুপচাপ নিজের কাজ করতে লাগলাম। এবার কিছুক্ষণ পরে দেখি পুটাস করে দরজাটা খুলে দিল। সামনে দাঁড়িয়ে আছে আমার ক্রাশ। সে হাত করে তাকিয়ে আছে আমার দিকে, মনে হয় বুঝ দেখে ফেলেছে। এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। এতক্ষণ পরে বুঝলাম এরা সবাই বাথরুমে গিয়ে কেন গান করে। আসলে বাথরুমের দরজার লকটা নষ্ট ছিল। এখন আমার ইচ্ছে করতে কমেডের ভিতরে মুখ লুকিয়ে বসে থাকে। বিয়ে বাড়িতে এসেছি, আরাম করে চেয়ারে বসে আছি। হঠাৎ কিউট একটা বাচ্চা এসে উচ্চ স্বরে বলল, আব্বু আমাকে টাকা দাও। বাচ্চাটার কথা শুনে আতঙ্কে উঠলাম। চুপ কপালে তুলে বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। পেটের নাড়ি বুড়ি কেমন কেমন করে যেন নড়ছিল। হতবুদ্ধি আমি এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলাম আর মনে মনে ভাবলাম, বাচ্চাটা কার হতে পারে? সত্যি সত্যি আমাকে কি আব্বু বলে ডাকছে সে? বিয়েই করতে পারলাম না, এর আগে বাবা হলাম কেমনে? টাকা দিচ্ছি না দেখে ছেলেটা আমার গায়ে মৃদুভাবে আঘাত করছিল আর করে কান্না করছিল। ছেলেটার কান্না দেখে একটা লোক আমার নিকট এসে বলল, ভাই টাকাটা দিয়ে দেন, বিয়ে বাড়িতে এমনিতে গেন্দাম। তার উপর বাচ্চা ছেলের কান্না সহ্য করা যায় না, ভাই টাকাটা দিয়ে দেন। লোকটাকে কি জবাব দিব বুঝতেছিলাম না। এর মধ্যে একটা রূপবতী মেয়ে এলো। তাকে কেন যেন চেনা চেনা লাগছিল। বাঁকা চোখে তাকিয়ে উত্তেজিত গলায় আমাকে বলল, এই তুমি এখনো বাবুকে টাকাটা দাওনি? কেমন মানুষ তুমি? শুধু শুধু আমার ছেলেটাকে খাদাচ্ছ। মাথার উপর বাদ পড়লো বলে মনে হলো, নিজেকে মানসিক রোগী মনে হলো।
ভাবলাম কবে পাবনা থেকে সারা পেয়েছি, কবেই বা পাগল হয়েছিলাম। কেউ নাকি মেয়েটা আর ছেলেটা সহ পাগল। মেয়েটাকে কিছু না বলে চেয়ার ছেড়ে বন্ধুর রুমে গেলাম, কিন্তু একটু পরেই দেখি সেই মেয়েটা এসে হাজির। এসেই খেপা বাগিনীর মতো রূপ নিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কিপটামি কবে দূর হবে তোমার? সব জায়গাতে কিপটামা কিন্তু চলবে না। কি করি? তাড়াতাড়ি টাকা বের করতে বলছি, বের করো। আমার হয়ে বন্ধু বলে উঠলো, আপু কি শুরু করছিস এগুলো? বন্ধুকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল মেয়েটি। এরপর বলল, তুই চুপ থাক, আমার স্বামীকে যা ইচ্ছা তাই বলবো, তোর কি তাতে? আমি বন্ধুর দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে রইলাম, বন্ধু আমার দিকে। বাধ্য হয়ে পকেট থেকে 10 টাকা বের করে দিলাম। টাকা দিলে মেয়েটি যেভাবে চোখ বানিয়ে তাকিয়ে রইল, দেখে মনে হলো এখনই আমাকে কাঁচা গিয়ে সবে মানিব্যাগ থাবড়ি দিয়ে 1000 টাকার কচকচা নোট নিয়ে নিল। এরপর বেঞ্চি কেটে চলে গেল। বিকেলে খেতে দেওয়া হলো বন্ধুর ঘরে, বন্ধুকে নিয়ে খাচ্ছিলাম। তখন সেই মেয়েটি রুমে এসে আমাকে নরম স্বরে বলল, এই তোমার না গরুর গোস্ত খাওয়া মানা, দাও তো গোস্ত দাও, তুমি মাছ দিয়ে খাও। কি করে? এটা বলেই সে প্লেট থেকে সবগুলো গোস্ত তার প্লেটে নিয়ে নিল, আর আমার প্লেটে মাছের 2 টুকরো দিল। মেয়েটার আচরণ দেখে আমার বন্ধু হা হয়ে গেল, আর আমি হতভম্ব নির্বাক হয়ে প্লেটের মাছের দিকে তাকিয়ে রইলাম। ভাবলাম বিয়ে খেতে তো আসি, সে বউয়ের জ্বালাতন সহ্য করতে আসছি। এটা যে কোন গন্ডারের বউ আল্লাহই ভালো জানেন। সেই ব্যক্তি এই পিসকে সহ্য করে কেমনে? সন্ধ্যাপর মেয়েটা আমার হাত ধরে বরপক্ষের মেয়েদের আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিল। বলল, এটা আমার স্বামী, 6 মাস হলো বিয়ে করছি। সে আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং কাজে ব্যস্ত থাকে। আমার খালাতো বোনের বিয়ে খেতে আসছে ছুটি নিয়ে। কি করে? মেয়েটার চাপাবাজি শুনে মাথা বন বন করছিল, চরকির মতো ঘুরছিল, মনে হচ্ছিল আকাশে উড়ছি পাখা ছাড়া। কি করে কখন যে আকাশ থেকে টাস করে পড়বো কে জানে। পড়লাম যখন মেয়েটি বলল, জানেন তাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু বাবা মা শুরুতে মেনে নিতে চায়নি। যখন তারা জানলো সে ইঞ্জিনিয়ার, তখন আমাদের দুজনকে মেনে নিল। আমরা হানিমুন করেছিলাম সুইজারল্যান্ড। এটা শোনা মাত্র বিষম খেলাম। মেয়েটি আমার হাত ধরে নিয়ে গেল বন্ধুর রুমে। পানি খেয়ে শান্ত হবার চেষ্টা করলাম। এরপর গলা জেরে মেয়েটাকে ক্ষিপ্ত স্বরে বললাম, এই মেয়ে তোমাকে বিয়ে করছি কবে? সেই যে আবুল তাবুল বক্স থামার খবর নেই, কি শুরু করছো? তখনই এক লোক এসে মেয়েটাকে বললো, মায়া তোর কাছে 5000 টাকা হবে, মালির জামাইকে একটা ফোন গিফট করব, কিন্তু আমার কাছে তো টাকা নেই। মেয়েটা হাসি মুখে বলল, বাবা চিন্তা করো না, তোমার মেয়ের জামাই থাকতে কিসের টাকার চিন্তা? লোকটা বোর খেয়ে দিলাম। মেয়েটার কথা শুনে কপালে বাদ ফেলে লোকটা তাকিয়ে রইল তার মেয়ের দিকে। এবার মেয়েটা আমাকে বলল, ওগো দাও 5000 টাকা দাও তো। আমি খেপা সরে জবাব দিলাম, আমি কেন এতগুলো টাকা দিব আপনাকে? এবার সে আদুরে গলায় বলল, দাও বলছি। আমি বললাম, কখনো না। সে চেঁচিয়ে উঠে বলল, বলছি দাও। মেয়েটি আমার পকেট থেকে মানিব্যাগ বের করে গুনে গুনে 5000 টাকা নিয়ে তার বাবার হাতে ধরিয়ে দিল। আমি কি করবো, নাকি হাসবো বুঝতেছিলাম না। বুঝলাম মেয়েটা আমার থেকে টাকা খোসাতেই এই নাটক করছে। মেয়েটার বাবা নরম গলায় বিশ্রম বুদ্ধ দিয়ে বলল, কিন্তু মায়া, সে কবে তোর স্বামী হলো? তুই কবে তাকে বিয়ে করলি? মায়া বলল, আর বললো না বাবা, সেদিন ফেসবুকে লগ ইন করে দেখে অনেকের আইডিতে ট্যাগ করে এই লোকটি আমার একটা ফটো আপলোড করে পোস্ট করেছে। ওতে লিখেছে, এটা আমার বউ। কেমন লাগছে বন্ধুরা? তার স্ট্যাটাস দেখে শপথ করেছিলাম লোকটাকে উচিত শিক্ষা দেব। অপরিচিত কাউকে বউ বলার স্বাদ মিটাবো। মেয়েটার কথা শুনে মনে পড়লো অনিকের দুষ্টামের কথা। ও তার খালাতো বোনের ফটো দিয়া বলছিল ওর সাথে প্রেম করতে চাইলে নম্বর দেব। ফটোটা দেখে ওর বোনকে পছন্দ হয়েছিল, এর জন্য দুষ্টামি করে পুষ্টটা করেছিলাম, কিন্তু এত কিছু হবে কখনো ভাবিনি। মেয়েটাকে বললাম, দুঃখিত, আমি বুঝতে পারিনি, সেদিনের কাজের জন্য লজ্জিত আমি। মেয়েটা বলল, রাখ তোর সরি, 7 দিনের মধ্যে তোর বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলবি, না হলে তোর খবর করে দিব। তোকে আমারও ভালো লেগে গেছে। একবার যেহেতু বউ বলেছি, সেহেতু সেটা বাস্তবে পরিণত করতেই হবে তোকে। আর হে, ভিডিওতে কি লাইক করছো? লাইক না করলে তাড়াতাড়ি লাইক দেওয়ার কপি লিঙ্ক করো। মায়াকে ছেলের বউ করতে বাবা মা প্রস্তাব পাঠালো মায়ের বাবার মায়ের নিকট। তারাও বিয়েতে রাজি হলো। বিয়ের দিন তারিখ ধার্য হলো, আজ বিয়ে করতে যাচ্ছি। সেই মায়াদের বাসার নিকট পৌঁছালাম। তখনই মায়ার ফোন এলো। ফোনটা রিসিভ করতেই মায়া বলল, ফেসবুকে ঢুকে আইডিটা চেক করো। আইডিতে ঢুকা মাত্রই যা দেখলাম তার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কি করে? যাই হোক, এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্ট। আপনারা কি চান তৃতীয় পার্ট নিয়ে আসি? যদি চান তাহলে এই ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, কপি লিঙ্ক করে দিবেন। ধন্যবাদ।